নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 22। চলুন তাহলে শোনা যাক। আমাদের এখন পার্কে তেমন একটা যাওয়া হয় না। আদালতের বিষয়টা সামনে আসায় প্রত্যেকের মনোবল ভেঙে গেছে। বৃদ্ধ বয়সের শেষ পরিণতি কি হয়, এখন সেটাই দেখার পালা। আমাদের মধ্যে সৌহার্দ্যবোধটা আগের তুলনায় এখন আরো প্রবল হয়েছে। শুনেছি বিপদে পড়লে নাকি ভয়ে মানুষের মনের মধ্যে ভ্রাতৃত্ববোধের উদয় হয়। আমাদের বেলায় এখন এমনটাই ঘটেছে। সকাল তখন 11টা। হঠাৎ আমাদের মাঝে বিশাখার আগমন। অনিমেষ আঙ্কেল, আপনারা কি রাজীবের সাথে কোনো যোগাযোগ করেছিলেন? না তো। আমরা ভাবছিলাম রাজীবকে বিষয়টা জানাবো। রাজীব বিষয়টা জানে, আর সে আগামী শুনানিতে দেশে থাকবে। যাক, ভালোই হয়েছে। রাজীব থাকলে আমাদের টেনশন আর করা লাগবে না। সে এই সম্পদের মালিক উত্তরাধিকার সূত্রে। তাই তাকে নিয়ে আদালতে হাজির করলে বাদী পক্ষের লোকেরা হিমশিম খাবে। বিশাখা, রাজীব কবে নাগাদ এসে হাজির হবে সেটা কি বলতে পারো? না আঙ্কেল, আমাকে তেমন কিছুই বলেনি। শুধু বলেছে আমি আসছি আগামী শুনানিতে। যথারীতি আমরা পরবর্তী শুনানিতে হাজির হই। রাজীব তখনও নিকুঞ্জ নিকেতনে আসেনি। যদি সে বাংলাদেশে এসেই থাকে তাহলে এখানে আসেনি কেন? আমরা সকলে এই একটা প্রশ্নে অবাক হই। আদালতে হাজির হলে যথারীতি বিচারক এসে আদালতের কার্য শুরু করেন। আমাদের ডাকা হয়েছে, আর আশরাফ সহ আমরা 4জন এক এক করে হাজির হই। জজ সাহেব যখন আমাদের বলে আমাদের পক্ষের উকিল কোথায়, তখন আমরা সকলে অনিমেষের দিকে তাক করে আছি, যেন সে কিছু বলুক। উকিলের বিষয়ে তাকে বলা হয়েছিল আরো আগে, তাই এখন কি করতে পেরেছে সেটাই দেখার পালা। আমরা সকলে নিশ্চুপ ছিলাম। আর এরই মধ্যে লম্বাটে গঠনের এক সুশ্রী মহিলা এসে কোর্টে হাজির হয়। আমাকে ক্ষমা করবেন মাননীয় আদালত, শহরে জ্যামের কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। আমি সুকন্যা দত্ত, বিবাদী পক্ষের উকিল। বাদী পক্ষের উকিল সাহেব, আপনার ক্লায়েন্টের কি আদালতে হাজির হয়েছেন? জি মানবন, ওনারা এখনই চলে আসবেন, পথে আছেন। আদালতের কার্যক্রম তাহলে শুরু করা যায়। আদালতে বাদী বিবাদী উভয় পক্ষের উকিলরা একে অপরের বিভিন্ন যুক্তিতর্কে মামলার কার্য পরিচালনা করছে। বাদী পক্ষের উকিল বাড়ির মালিকের পক্ষে যথাযথ নথিপত্র পেশ করে। আমরা সকলে অবাক হয়ে যাই ওদের কাছে জমি সংক্রান্ত এত তথ্য এসেছে কোথা থেকে। এরই মধ্যে রাজীব আর সাথে আরো 2জন লোক এসে আদালতে হাজির। বাদী পক্ষের উকিলের জেরায় আমাদের অবস্থা বেগতিক ছিল। অবশেষে রাজীবকে দেখে প্রাণ ফিরে পাই। মামলার অভিযোগকারী, আপনার পরিচয়টা দিন। আমি আজহারুল গনি ভুইয়া টিপু। আমার একটি রিয়েল এস্টেট ফার্ম আছে, এজে বিল্ডার্স নামে। তাহলে নিকুঞ্জ নিকেতনের সাথে আপনার সম্পর্ক কি, আর কেনই বা আপনি সেখানে বসবাসরত লোকগুলোর নামে অভিযোগ করেছেন? বিস্তারিত আদালতে উপস্থাপন করুন। মাননীয় আদালত, আমরা বিল্ডার্স জায়গার মালিকের সাথে চুক্তিবদ্ধ হলে তবেই সেই জায়গার বিষয়ে আগ্রহ প্রকাশ করি। নিকুঞ্জ নিকেতন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জায়গা, এবং জমির মালিকানা নিয়ে কোনো প্রকার জটিলতা না থাকায় জমির মালিকের সাথে চুক্তিবদ্ধ হই। মাননীয় আদালত, আমি বাদীকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। নিকুঞ্জ নিকেতনের মালিক কে, আপনি কি বলতে পারেন? রাজীব বাবু। রাজীব বাবুর সাথে আপনি কবে কখন চুক্তিবদ্ধ হয়েছেন? আমরা বিগত 4 মাস আগে কাগজপত্র দেখে চুক্তিপত্র করি। রাজীব দাসের নামে জায়গার কাগজপত্র কিভাবে আপনি পেলেন? ওনার কি কোনো দলিল আছে এই জায়গার? উনি তো উত্তরাধিকার সূত্রে মালিক। মাননীয় আদালত, বাদী পক্ষের উকিল সাহেব যথার্থ বলেছেন, উনি উত্তরাধিকার সূত্রের মালিক। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তিনি ট্রান্সফার বা খারিজ করিয়েছেন কি না? মৃত ব্যক্তির নামে কখনো জায়গা থাকে না, সেটা এমনিতেই উত্তরাধিকারের অধীনে চলে আসে। মাননীয় আদালত, এখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া মালিক একজন আমেরিকা প্রবাসী নন, তিনি সেখানকার নাগরিকও। তাই ট্রান্সফার বা খারিজের বিষয়টা চলে আসে। সুপর্ণার সাথে বাদী পক্ষের উকিল পেরে উঠছিল না, কারণ খুঁটিনাটি বিষয়গুলো সে খুব ভালোভাবে উপস্থাপন করে তুলে ধরেছে। জমির মালিক নিজেও যেন চকিত হয়ে যায়, আবার বিল্ডার্স বেচারা বেশ বেকায়দায় পড়ছে বোঝা যায়।
তারপর তাদের বিষয়ে থাকা বিভিন্ন নথিপত্র পেশ হয়, তথ্য উপাত্ত, এটা সেটা, আরো কত কি। এদিকে রাজীব যে এই কাজটা করেছে সেটাতে আমাদের কোনো ধারণাই ছিল না। সে চাইলেই আমাদের সাথে বসতে পারতো, আর জায়গার মালিক যেহেতু, তার শতভাগ অধিকার আছে এই সম্পত্তির উপর, এটাই কোনো ভুল নেই। রাজীব বললে আমরা এমনিতেই নিজ নিজ ব্যবস্থা করে নিতাম। কোর্টের দ্বারস্থ হওয়া আমাদের কারোর জন্য সুফল বয়ে আনবে বলে মনে হয় না। শত তর্ক বিতর্কের মাঝে আমাদের সেদিনকার আদালত মুলতবি করা হয় এবং পরবর্তী শুনানি দেওয়া হয় 2 দিন পর। আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে জানতে পারি সুপর্ণা দত্ত অনিমেষের ছেলের বউ। বিষয়টা আমাদের জানা ছিল না যদিও, তবুও একজন ভালো মানের উকিল হতে পেরেছে এটা বুঝতে পারলাম। অনিমেষের মুখে প্রায়ই ছেলে মেয়েদের বিষয়ে কথা আসলে সে সুপর্ণার কথা বলতো, তখন নামটা মেনশন করতো না বলে জানতে পারিনি কখনো। আমরা রাজীবের সাথে কথা বলতে চেয়েছিলাম, আর চেষ্টাও করেছিলাম মামলার মাধ্যমে নয়, সমঝোতার মাধ্যমে যেন বিশেষটা শেষ হয়। নরেন্দ্র তার ছেলে, তার নিজ সম্পত্তির জন্য আমাদের বিপক্ষে মামলা করে সম্পত্তি নিতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছুই না। আমরা পরবর্তীতে অনেক চেষ্টা করেও রাজীবের সাথে দেখা করতে পারিনি। অবশেষে আমাদের পরবর্তী শুনানির দিন চলে আসে, আর আদালতে তর্ক বিতর্ক চলার এক পর্যায়ে আমাদের কাঠগড়ায় আসতে বলে আমরা 4 জন চলে আসি। অনিমেষ ঘোষ, সারোয়ার আলম, পিটার কমস এবং আশরাফুল ইসলাম, আপনারা নিকুঞ্জ নিকেতনে আছেন, থাকছেন, এটার বিষয়ে বিস্তারিত বলুন। আমরা এক এক করে বিগত দিনের সব কিছু আদালতের সামনে উপস্থাপন করলাম এবং নিকুঞ্জ নিকেতনে আমাদের আগমন কিভাবে হয় সেটার বিষয়েও বিস্তারিত উপস্থাপন করেছি। জজ সাহেব মন দিয়ে সবকিছু শুনছিলেন। তারপর আপনাদের সবকিছুই শুনলাম আর জানলাম, কিন্তু একটা বিষয় কি যে জানা আছে আপনাদের, যে নিকুঞ্জ নিকেতন একটি মালিকানা সম্পত্তি এবং এটার উত্তরাধিকার আছে, যার কারণে এটা শতভাগ মালিক রাজীব দাস। আপনাদের সেখানে থাকাটা অবৈধ, এটা বুঝতে আর সমস্যা হওয়ার কথা না। মাননীয় আদালত, আপনার কথায় আপনি সঠিক, এই সম্পদের মালিক রাজীব, এটাও সত্যি। আবার নরেন্দ্র দা নিজ সম্পত্তিতে আমাদের ঠাঁই দিয়েছেন, এটাও সঠিক। আমরা সকলে যার যার অবস্থানে সঠিক, তাহলে ভুলটা কোথায়? সারোয়ার সাহেব, আইন আবেগে চলে না, আইন চলে তথ্য উপাত্তে, যা অনেকটাই আপনাদের বিপক্ষে। মান্যবর, আমি পিটার গঞ্জ, আপনার মতোই একজন চাকরিজীবী। শহরের এক প্রান্তে আমারও ছোট্ট একটা বাসা ছিল, আমি সে জায়গাটা বিক্রি করে দিই। কেন সেটা কি জানেন? সেই সম্পত্তির চাইতে আমার মূল্যটা ছিল অতি নগণ্য। সন্তানের ভরণ পোষণ করতে কোনো বাবাই কার্পণ্য বোধ করে না, তার সর্বোচ্চটা দিয়ে হলেও সন্তানের 16 আনা পূর্ণ করে। আর সেই বাবাই যখন চাকরি শেষ করে পেনশনে চলে যায়, তখন সন্তানরা কেন অনায়াসে পর হয়ে ওঠে বলতে পারেন? আবার আশরাফের মতো লোকেরা একমাত্র সন্তান হারিয়ে কেন হয়ে যায় অসহায়? এই যে আপনার সামনে বসে থাকা কিছু প্রবীণ লোক দেখছেন, তাদের প্রত্যেকেরই জীবনের শেষ গল্পটা ভিন্নতর। এই সকল মানুষদের আশ্রয় দিয়ে গেছেন নরেন্দ্র নারায়ণ দাস। আমরা অনেক সৌভাগ্যবান যে নিকুঞ্জ নিকেতনে আমাদের ঠিকানা হয়েছিল, আর সেই জন্য শেষ জীবনটায় আত্মসম্মান নিয়ে বাঁচতে পারছি। এই দেশের প্রতিটি জেলায় আমাদের মতো বহু অভাগা আছে, যাদের জন্য কোনো নিকুঞ্জ নিকেতন নেই। কোনো নরেন্দ্র নারায়ণ এসে তাদের মাথার উপর ছাতা ধরে জীবনের খরতাপ থেকে রক্ষা করে না। একটা কথা বলি মান্যবর, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার বয়স দেখে মনে হচ্ছে চাকরির আর বেশি একটা বাকি নেই, কি বলেন? জি, আগামী জানুয়ারি মাসে চলে যাব। তাহলে জীবনের শেষ প্রান্তে যখন কোনো সমস্যা জড়িয়ে আপনিও কবু অসহায়ত্বে ভোগেন এবং কোনো নিকুঞ্জ নিকেতন যদি আপনার আশ্রয়স্থল না হয়, তাহলে আপনার জীবনটা কেমন কাটবে সেটা একবার ভাবুন। ঠিক আছে, আমাদের নিকুঞ্জ নিকেতনের আশ্রয় লাগবে না, তাহলে আপনার আদালত কি পারবে শেষ বয়সে নিজের আত্মসম্মান নিয়ে প্রবীণদের বাঁচার পথ সুগম করে দিতে, নতুবা আশরাফের মতো যারা পুরোটাই আপনজনবিহীন, তাদের ভরসার জায়গাটা স্থির করতে পারবেন? আমি পিটার জীবনের সকল কিছু বিসর্জন দিয়েছিলাম সন্তানদের জন্য,
কখনো তাদের কোনো শখ অসম্পূর্ণ রাখিনি। যখন যেটা খেতে চেয়েছে সেটাই দিয়েছি। অথচ চাকরি শেষে যখন আমি নির্ভরশীল হই, তখন আমার সন্তানের সংসারে তাদের রান্নার পাতিলে বাবার জন্য আহারটুকু সীমিত হতে হতে শূন্য হয়ে যায়। আমি সহ্য করেছি, তাই ব্যথাটা প্রবল আকারে আজও বুকের ভিতর অনুভব করি। আপনার কথায় বাস্তবতা হয়তো আছে, কিন্তু তথ্য উপাত্ত সব কিছুই আপনাদের বিপক্ষে। তাই আপনাদের পক্ষে কোনো দলিলাদি পেশ করতে পারলে হয়তো কিছু বিবেচনা করতে পারবো, নতুবা আপনাদের যথাযথ নথিপত্র পেশ করার জন্য আরেকটু সময় দেওয়া হলো। পরবর্তী শুনানি 5 কর্মদিবস পর ধার্য করা হলো।